ইরান যুদ্ধে জয়ী হবে কোন শক্তি? এক্সিস অফ রেজিস্ট্যান্স নাকি এক্সিস অফ জায়নিজম? ইরানের শক্তি জায়গাটা কোথায়? যুক্তরাষ্ট্র ইসরায়েলের দুর্বলতা কোথায়? আইআরজিসির শক্তিমত্তার গোপন রহস্য কি? আজকের ভিডিওতে থাকছে এসব প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আপনার ধারণা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। আসল কথায় যাওয়ার আগে বলে নেই, জয় বলতে আমরা আসলে কি বুঝি। উহুদ যুদ্ধে মুসলমানরা জয়ী হতে পারেনি, কিন্তু কাফেররা কি জয়ী হয়েছিল? ইতিহাস বলে উহুদের ময়দানে মুসলমানরা জয়ী না হলেও জয় পায়নি কাফেররাও। কারণ তারা যে উদ্দেশ্যে যুদ্ধ শুরু করেছিল সেই উদ্দেশ্য অপূর্ণ রেখেই তাদের ফিরে যেতে হয়েছিল। ঠিক একই কথা প্রযোজ্য বর্তমান যুগের আগ্রাসী শক্তির ক্ষেত্রেও। আক্রান্ত দেশ হয়তো প্রচুর ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়, কিন্তু আগ্রাসী দেশ তার লক্ষ্য পূরণ করতে না পারলে তাদের পরাজিতই ধরা হয়। ফর এক্সাম্পল, ভিয়েতনাম ও আফগান যুদ্ধে দেশ দুটি ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র এই দুই দেশে তার লক্ষ্য পূরণ করতে পারেনি। ফলে দেশটি পরাজিত হয়েছে বলে অভিমত ব্যক্ত করা হয়। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র ইসরায়েল কি ইরানে তাদের লক্ষ্য পূরণ করতে পারবে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আগে জানতে হবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য আসলে কি। ইরানে যুক্তরাষ্ট্রের লক্ষ্য মোটা দাগে চারটি। প্রথমত, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। দ্বিতীয়ত, ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি ধ্বংস করা। তৃতীয়ত, ইরানের ইসলামী সরকারকে উৎখাত করা। এবং চতুর্থ লক্ষ্য হচ্ছে ইরানের তেল সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে পুরো পৃথিবীর তেলের উপর একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মূল প্রতিদ্বন্দ্বী চীনের প্রভাব খর্ব করা। যুক্তরাষ্ট্র ইরানের প্রথম সারির নেতাদের হত্যা করতে পারলেও তাদের পারমাণবিক যে সক্ষমতা তা ধ্বংস করতে পারেনি। ইরানের কাছে প্রায় 400 কেজির 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে ইচ্ছা করলে 2 মাসের মধ্যে অন্তত 6টা পারমাণবিক বোমা বানানো সম্ভব। ইরানে হামলার পর এই ইউরেনিয়াম লুকিয়ে ফেলে আইআরজিসি, যা এখন কোথায় আছে তা বের করতে সিআইএ, মোসাদ সবাই ফেল মেরেছে। যুক্তরাষ্ট্র এই ইউরেনিয়ামের ভান্ডার হস্তগত করার জন্য বিশেষ কমান্ডো অভিযানের কথা ভাবছে, কিন্তু শেষ পর্যন্ত সেই অভিযান পরিচালিত হবে কিনা আর হলেও তার সফলতার হার কতটুকু তা নিয়ে বিস্তর সন্দেহ রয়েছে। কাজেই এখনো পর্যন্ত বলা যায় আমেরিকা তার প্রথম লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। দ্বিতীয় লক্ষ্য ছিল ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি ধ্বংস করা। যুদ্ধ শুরুর পর এই লক্ষ্য অর্জনে তারা কয়েক হাজার লক্ষ্যবস্তুতে বিমান হামলা করেছে, কিন্তু সম্প্রতি মার্কিন গোয়েন্দা তথ্যে জানা গেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ এখনো 90% কার্যকর রয়েছে। তার মানে যুক্তরাষ্ট্র হাজার হাজার বোমা ফেলে মাত্র 10% ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পেরেছে। এই জায়গাতেও ব্যর্থ হয়েছে আমেরিকা। তৃতীয় লক্ষ্য ছিল ইরানের বর্তমান শাসন কাঠামোর পরিবর্তন, কিন্তু টপ লেভেলের নেতৃত্ব হারিয়েও ইসলামী প্রজাতন্ত্র ইরান এখনো টিকে আছে। কারণ শুধু বিমান হামলা চালিয়ে শাসন কাঠামোর পরিবর্তন ঘটানো যায় না, এর জন্য প্রয়োজন হয় স্থল অভিযানের। আমেরিকা স্থল অভিযানের পরিকল্পনা করছে, কিন্তু এটা যে কি পরিমাণ অবাস্তব চিন্তা ও আত্মঘাতী পরিকল্পনা তা মিলিটারি জেনারেলরা ঠিকই বুঝতে পেরেছিলেন। তাই এই পরিকল্পনার বিরোধিতা করেছিলেন আমেরিকার সেনাপ্রধান সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। কিন্তু যুদ্ধবাজ পিট হেগসেতের তাদের কথা পছন্দ হয়নি, তাই তাদের সবাইকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কাজেই আমেরিকা গোয়ারের মতো স্থল অভিযান পরিচালনা করলে সেটা যে তাদের মরণপাত হবে তা আর বলার অপেক্ষা রাখে না। আর চতুর্থ লক্ষ্য পূরণে যুক্তরাষ্ট্র কাজ শুরু করেছে ভেনেজুয়েলার মাদুরোকে অপহরণের মধ্য দিয়ে। ভেনেজুয়েলা ছিল চীনের অন্যতম একটি তেল সরবরাহকারী দেশ। আমেরিকা দেশটির তেল দখল করে চীনের কাছে তেল রপ্তানি বাধাগ্রস্ত করেছে, কিন্তু ইরানের ক্ষেত্রে এই পলিসি কাজ করবে না। এটা চীনেরও অস্তিত্বের লড়াই। কাজেই চীন এখানে আমেরিকাকে সফল হতে দেবে না। তার প্রমাণ ইতিমধ্যে পাওয়া গেছে। ইরান এরই মধ্যে জিপিএস সিস্টেম থেকে বের হয়ে গেছে এবং এর চীনা বিকল্প বেইদুতে শিফট করেছে। ফলে আমেরিকা জিপিএস ব্যবহার করে ইরানকে টার্গেট করতে পারছে না। আর চীন যে এই খেলায় ভালো মতো জড়িত সেটাও বোঝা যাচ্ছে। ইরানের শক্তিমত্তার জায়গা বলার আগে আমেরিকার দুর্বলতাগুলো জেনে নেওয়া যাক। আমেরিকার সবচেয়ে বড় দুর্বলতা হলো ভৌগোলিক দূরত্ব। ইরানের চারপাশে আমেরিকার প্রচুর মিত্র দেশ থাকলেও কেউ তাদের আকাশ সীমা ব্যবহার করতে দিচ্ছে না। এমনকি স্পেন, ফ্রান্সের মতো ন্যাটোভুক্ত দেশগুলো তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি আমেরিকাকে। ফলে আমেরিকা তার যুদ্ধ পরিচালনা করছে মূলত বিমানবাহী রণতরী থেকে। ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়া থেকেও অপারেশন সমন্বয় করছে তারা। ইরানের মূল ভূখণ্ড থেকে অনেক দূর বিমান উড়িয়ে আসায় রিফুয়েলিং এর প্রয়োজন দেখা দিচ্ছে। এ কারণেই মার্কিন বিমানগুলো ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। কারণ F-35 বিমান রাডারে ধরা না পড়লেও রিফুয়েলিং এর সময় সেটা রাডারের চোখে পড়ে যায়। আবার দীর্ঘ পথের জন্য মডিফাই করে এক্সট্রা ফুয়েল কন্টেইনার নিলে সেটাও রাডারের জন্য ডিটেক্টেবল হয়ে যায়।
কাজেই আমেরিকাকে সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে দূরত্বের জন্য। দ্বিতীয়ত, তেলের দাম বেড়ে যাওয়া আমেরিকার জন্য বড় একটা দুর্বলতা। কারণ তেলের দাম বাড়লে শুধু দামই বাড়ে না, সবকিছু নিয়ে বাড়ে। তেলের দাম বৃদ্ধির কারণে অলরেডি মার্কিন জনগণ ট্রাম্পের উপর ব্যাপক ক্ষোভ প্রকাশ করছে। ফলে যুদ্ধ বন্ধের জন্য ট্রাম্পের উপর চাপ বাড়ছে। তৃতীয় দুর্বলতা হচ্ছে মিত্রদের সমর্থন হারানো। এর আগে দেখা যেত আমেরিকা কোনো দেশ আক্রমণ করলে পশ্চিমারা শেয়ালের পালের মতো এতে সাপোর্ট দিত, কিন্তু এবার সেরকমটা ঘটেনি। আমেরিকাকে একা ছেড়ে দিয়েছে পশ্চিমা মিত্ররা। ফলে এই যুদ্ধ একা লড়তে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। এবার আসি ইরানের শক্তিমত্তার বিষয়ে। ইরানের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর ভৌগোলিক অবস্থান। ইরান 3 দিক পাহাড় ঘেরা এবং একপাশে সমুদ্র বেষ্টিত একটি দেশ। সমুদ্রের পাশে রয়েছে আবার হরমুজ প্রণালীর মতো অতি গুরুত্বপূর্ণ একটা জলপথ। বিশ্বের প্রায় 25% জ্বালানি তেল এই পথ দিয়ে পরিবহন হয়। এশিয়ার জ্বালানি চাহিদার প্রায় 90% এই পথ দিয়ে যায়। হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্বের কি অবস্থা হয় সেটা আর বিশ্লেষণ করার কিছু নেই, তা অলরেডি বিশ্বের মানুষ দেখতে পাচ্ছে। ইরান পাহাড় পরিবেষ্টিত হওয়ায় এখানে স্থল অভিযান পরিচালনা করা অত্যন্ত কঠিন। ফলে ইরানকে দখল করে নেওয়া যে কোনো আগ্রাসী শক্তির জন্যই একটা দুঃস্বপ্নের মতো। ইরান দীর্ঘদিন নিষেধাজ্ঞার মধ্যে থাকায় তারা নিজেরাই অনেক প্রযুক্তি ডেভেলপ করেছে। ফলে এমন অনেক প্রযুক্তি তারা এই যুদ্ধে দেখাচ্ছে যা কেউ আগে দেখেনি। এর মধ্যে খুররাম শাহ মিসাইল একটা, যা একাধিক ওয়ারহেড বহনে সক্ষম। ইরান সেই 4-5টা দেশের একটা যাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি অত্যন্ত অ্যাডভান্স, যা ইতিমধ্যে কার্যকারিতা প্রমাণ করেছে। ইরান একটি সভ্যতা উদ্ভূত রাষ্ট্র। ইরানি জাতির ইতিহাস প্রায় 6000 বছরের। ফলে ইরানিদের জাত্যাভিমান ও আত্মমর্যাদাবোধ প্রবল। সংকটকালে ঐক্যবদ্ধ হয়ে যাওয়া ইরানিদের দীর্ঘদিনের রীতি। এটাও ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। ইরানের রয়েছে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা বাহিনী। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হলো ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। এই বাহিনী ইরানের ইসলামী বিপ্লবকে সমুন্নত রাখা এবং আগ্রাসী শক্তির হাত থেকে বিপ্লবী সরকারকে রক্ষা করার জন্য গঠন করা হয়েছে। দ্বিতীয় স্তরে রয়েছে রেগুলার আর্মি, যারা কনভেনশনাল ওয়ারফেয়ারে অভ্যস্ত। তৃতীয় স্তরে রয়েছে আধা সামরিক বাহিনী বাসিজ, যারা শহর এলাকা ও দুর্গম এলাকায় গেরিলা যুদ্ধে পারদর্শী। ফলে এই 3 বাহিনীকে পরাজিত করে ইরান দখল করা যে কোনো শক্তির পক্ষেই অসম্ভব। এখন আমেরিকা যদি সত্যি জিত করে যে পৃথিবীর অর্থনীতির যা হবার হোক, তারা গ্রাউন্ড ইনভেশন চালাবেই, আর ইরানও নতজানু চুক্তিতে রাজি না হয়, তাহলে কি হবে? সেক্ষেত্রে 10 বছর যুদ্ধ করেও আমেরিকা ইরান দখল করতে পারবে না। দেখেন, গাজার মতো ছোট্ট একটা ভূখণ্ড, যা কিনা আয়তনে বাংলাদেশের একটা উপজেলার সমান, সেই জায়গাটুকু দখল করতে ইসরায়েলের 2 বছর লেগে গেছে। তারপরও হামাসকে পুরোপুরি নির্মূল করতে পারেনি তারা। সেখানে ইরানের মতো বিশাল দেশকে আমেরিকা দখলে নিতে পারবে, এটা কল্পনাও করা যায় না। তাই আমেরিকার জিত পূরণ হবে কেবল তার সৈন্যদের কফিন বহন করার মধ্য দিয়েই। আফগানিস্তান ও ভিয়েতনামে যেটা হয়েছে, ইরানেও তার ব্যতিক্রম হবে না। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।